দর্শক, আমি শেহরিন জেবিন সবার সামনে আজকে হাজির হয়েছি একটা বিশেষ আড্ডা নিয়ে। আপনারা যারা আমাকে চেনেন তারা তো জানেনই, চ্যানেল 24-এর পর্দায় কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন জগতের নানা ধরনের আপডেট নিয়ে আমি সবসময় উপস্থিত থাকি। আমার মতোই আরও তিনজন বিশেষ অতিথি আজকে আমার সাথেই আছেন। তারা চ্যানেল 24-এর পর্দায় না, বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন এবং বিনোদন অঙ্গনেই তাদের পদচারণা। আমার সামনেই আছেন অনিন্দ্য মামুন, তিনি সমকালের বিনোদনের ইনচার্জ। তার পাশেই আছেন সিনিয়র জার্নালিস্ট পার্থ সঞ্জয়, তিনি ৭১ টেলিভিশনে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ, এবং তার পাশেই আছেন সাজ্জাদ হোসেন, ফটো জার্নালিস্ট, এবং তিনিও আছেন বাংলা ট্রিবিউনের সাথে। সো দর্শক, যেটা বলছিলাম, আজকে বিশেষ আড্ডা কেন, সেই কারণটা হচ্ছে যে আমাদের এই যে চারজন আমরা আছি, আমরা চারজনই বিনোদন জগতে কাজ করছি। আমাদের চারজনের একটা মিল আছে। সদ্যই আয়োজিত ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে আমরা একসাথে কাজ করার একটা অভিজ্ঞতা নিয়ে এসেছি। সবাই সবার প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছি, কিন্তু প্ল্যাটফর্মটা মানে বিষয়বস্তুটা কিন্তু ঠিক ছিল, এক ছিল, বিনোদন অঙ্গন। সেই বিষয়টা নিয়েই আজকে আপনাদের সাথে আড্ডার মাধ্যমে জানাবো কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা, সাথে আরও নানা আদ্যপান্ত। আমি না আর ফর্মাল থাকতে পারছি না। ফর্মাল থাকার দরকার নেই তো। তো আমি যেটা বলছিলাম শুরুতেই, যে কান চলচ্চিত্র উৎসবের কভার দিয়ে এসেছি আমরা সদ্যই, আর সেই জায়গা থেকে আমার এটা প্রথম এক্সপেরিয়েন্স ছিল, এবং আমি মোটামুটি আপনাদের তিনজনের থেকেই জুনিয়র, সেটা বলতেই পারি। কিন্তু আমার সাথে মামুন ভাই এবং সাজ্জাদ ভাইয়েরও ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স। প্রথমেই আমি এই জন্য সঞ্জয় ভাইয়ের কাছে আসবো, কারণ ভাইয়া আপনার কান চলচ্চিত্র উৎসবের যেই অভিজ্ঞতা, সেটা দীর্ঘদিনের, এবং আপনি বিনোদন জগতের একজন সিনিয়র জার্নালিস্ট। একটু বলবেন কি? অভিজ্ঞতায় হয়তো আমি ভারী, কিন্তু আসলে শুধু ভারী না, আমি সহজ কথায় বলে দিই, তারুণ্যের যে উচ্ছ্বাস, সেক্ষেত্রে আসলে এইবারে তোমাদের যে বাকি তিনজনের আমি পারফরমেন্স দেখেছি, আমার নিজেকে অনেক বেশি পরিমাণ মানে পিছিয়ে পড়া মনে হয়েছে এদের সাথে পা মিলিয়ে আমি পারছি তো, এবং খুব চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলাম এবার। কিন্তু আমাদের তিনজনের জন্য কিন্তু বেশি চ্যালেঞ্জ ছিল, তাই না মামুন ভাই? কারণ দাদা কিন্তু বয়সটাও বেশি, হ্যাঁ বয়স বেশি, এক্সপিরিয়েন্স বেশি, এবং জানাশোনা সব দিক দিয়ে বেশি, সবকিছু। কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্টও ছিল এবার কানটা দাদা। উনি ছিল বলে আমাদের কানটা কিন্তু এবার আমরা স্মুথলি ভাবে কভার করে ব্যাক করতে পারছি। নাহলে আমাদের অনেক সাগরের মতো লাগছিল। এই সাগরের মতো আমারও লাগছিল, পুরো একটা সাগরে মনে হয়েছিল যখন আমি প্রথম কভার করতে যাই 2017 সালে। এবং 2017-তে যখন আমি যাই, আমি জানতাম না কোথা থেকে ব্যাচটা কালেক্ট। আমি তার আগে একটু প্রশ্ন করতে চাই যে আপনি কতবার কান কভার করলেন? এ নিয়ে আমার ৮ম কান কভার করা হয়েছে। আচ্ছা। এবং ৮মবারের মধ্যে আমি 2017 থেকে আসলে বলা যায় প্রতিবারই করেছি। শুধুমাত্র 2020 সাল, যে বছর কানের উৎসবটি হয়েছে ভার্চুয়ালি হয়েছে, সেটি আসলে আমি কভার করতে পারিনি। এছাড়া বাকি সব অভিজ্ঞতাই আমার হয়েছে। কিন্তু আমি আবার ফিরে যাচ্ছি সে সাগরের কাছে। আচ্ছা। কান সমুদ্র পার, আটলান্টিক সাগর, মেডিটারিয়ান সি বলা হয়, ভূমধ্য সাগর। নীল জলের সৌন্দর্য যেমন আছে, কিন্তু সেই সৌন্দর্য হচ্ছে আমি হাবুডুবু খাচ্ছিলাম যে আসলে এত বেশি আমি কোথায় এসে পড়লাম। প্রথম অভিজ্ঞতা। এবং এইবার যেমন আমি প্রথম যখন ব্যাচটা কালেকশন করে গিয়েছি, আমাকে সাজ্জাদ আমার সাথে ছিল, একই ট্রেনে এসেছি প্যারিস থেকে। সাজ্জাদকে আমি ওখানে নিয়ে গিয়েছি যে চলো কোথায় ব্যাচ কালেক্ট করতে হয়। এবং আমার কিন্তু মনে আছে প্রেস বক্সে কিন্তু আমাকে দাদাই বুঝিয়ে বলেছে যে এই কানে একটা প্রেস বক্স আছে, যে জায়গাটা থেকে সকল দেশের সাংবাদিকরা একসাথে জড়ো হয়, এবং সেই জায়গাতে আমরা খুব সুন্দর কিছু ফ্যাসিলিটিস পাই। কিছু না, আমার কাছে আমি প্রথমবার আমার কাছে অনেকগুলো ফ্যাসিলিটিস মনে হয়েছে। একটা না, চারটা প্রেস বক্স আছে, এবং দাদা সেখানে আমাকে নিয়ে গিয়েছিল। চারটা, আমি তো দুইটাতে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে আমার, আর দুইটাতে হয়নি। আমি তিনটাতে যেতে পেরেছি। আমি আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে যে আমি প্রথম দিন কভার করার পর প্রথম দিন তো আমার কাছে সাগরের মতো মনে হচ্ছিল, আমি কিছু চিনতে পারছিলাম না, ওদের ভাষাটাও বুঝতে কষ্ট হচ্ছিল। সেকেন্ড দিন যখন টম ক্রুজ চলে গেছে, এবং তারপরের দিন যখন আমরা ঐশ্বরিয়া দাঁড়িয়ে আছি, ঐশ্বরিয়া আসবে বা এখান দিয়ে যাবে, হ্যাঁ, তখন আমার মনে হচ্ছিল যে সবাই সিনেমা দেখার জন্য টিকিট কাটছিল, মানে টিকিট কাটা হয়েছে, কিন্তু আমার টিকিট কাটার সিস্টেমটা আমি তখনও আমি জানি না। কারণ ফর্ম ফিল আপ করার পর পর্যন্ত আমি বুঝতে পারিনি যে আসলে সিনেমাটা আমি টিকিটটা কই থেকে পাবো। আমি ভাবছিলাম যে প্রেস বক্সে হয়তো বা কারোর মাধ্যমে ওখানে টিকিটটা দিয়ে যাবে, এটা আমার মানে অজ্ঞাত ছিল। দাদা তখন আমাকে বললো যে ওয়েবসাইটে যাও, গিয়ে ওখানে তোমার এই পাসওয়ার্ড দিয়ে
তোমার একটা অ্যাকাউন্ট আছে, ওর পাসওয়ার্ড দিয়ে ঢুকে ওখানে তোমার টিকিট ফ্রি পাবা, ওখানে সব সিনেমার শিডিউল দেওয়া আছে। তখন আমি পাসওয়ার্ড দিয়ে ওখানে প্রবেশ করার পর আমি জানলাম যে আসলে এখান থেকে সিনেমা দেখার টিকিট নেওয়া যায়। এটা কিন্তু আমি 2 দিনে কিছু জানতাম না, আমাকে কেউ বলেও নি, একমাত্র দাদা ছিল বলে এটা আমার কাছে সম্ভব হয়েছে আর কি। এরকম আমরা বিভিন্ন সময়ে কানের রাস্তাঘাট, কানের ইন্ডিয়ান প্যাভিলিয়নটা পর্যন্ত আমরা জানতাম না কোথায়, কারণ ইন্ডিয়ান প্যাভিলিয়ন থেকে শুরু করে নিয়ে ওদিকে সৌদি প্যাভিলিয়ন পর্যন্ত বিশাল জায়গা, কোথায় কি জানতাম না। দাদা আসলে আমাদের ধরে ধরে বাচ্চাদের মতো করে সব চিনিয়েছে। এই জায়গায় কিন্তু এই ফিলিংসটা কাজ করেছে, বা এটা আমরা বলতেই পারি, এটাই বাস্তবতা যে যখন অগ্রজরা যায় সে রাস্তাটা কিন্তু অনুজদের জন্য একটু ক্লিয়ার করেই যায়। আর যখন যে অভিজ্ঞ কারোর ছায়া আমরা পাই তখন কিন্তু কাজগুলো করা সহজ হয়। যেটা দাদা বলছিলেন যে প্রথমবার গিয়ে আপনি কোনো মানে আমাদেরকে যেমন একটু অন্তত বলে দেবার মতো আপনি ছিলেন, আপনাকে বলে দেবার মতো কেউ ছিল না। সেই অনেকগুলো থিয়েটার সিনেমা দেখার, যদি গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারের কথা বলি সেটি যে আলাদা এটিও আমি জানতাম না। এবং গ্র্যান্ড থিয়েটার লুমিয়ার যে রেড কার্পেট দিয়ে হেঁটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে ওঠে সেটাও জানতাম না। আবার আরেকটা যে সালে দেবুজি আছে সেটা যে আরেক রকম সেটাও জানতাম না। এবং একই সঙ্গে অনেকগুলো থিয়েটার কোথায় কি এটি কোনো কিছু আমার জানা ছিল না, কিন্তু আসলে ধীরে ধীরে আমি সেগুলো শিখেছি। এবং প্রথম কান অভিজ্ঞতা আমার 8 দিনের ছিল, 12 দিনের উৎসব আমি 8 দিন কাভার করতে পেরেছি, শেষ 8 দিন। তবে এর মধ্যেও আমার প্রথম অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করতে চাই জেবিন, সেটি হচ্ছে যে আমি আজকে এই আয়োজনের জন্য আমি নিয়ে এসেছি করে, এটি হচ্ছে আমার প্রথম কান অভিজ্ঞতার কানের ব্যাচ। এই ব্যাচ দিয়ে আমি সব জায়গায় ঢুকতে পেরেছি। প্রথমে ব্যাচটি নিয়েছি এবং ব্যাচটি নিয়েই আমি প্রথমেই ঢুকে পড়েছিলাম, প্রেস জোন খুঁজেছি কোথায় প্রেস জোন, এবং প্রেস জোনে গিয়ে আমার এখান থেকে আমি তখন 71-এর প্রতিনিধি প্রথম লাইভে যুক্ত হয়েছিলাম এবং খুব ঝকঝকে লাইভ পেয়েছিল অফিস, খুব খুশি। সেই মোবাইল ওখানকার ওয়াইফাই দিয়েই কানেক্টেড হয়েছিলাম। এবং এরপর আমার প্রথম স্টোরিটা আমি কান থেকে করি, সেটি হচ্ছে আমি ইন্ডিয়ান প্যাভিলিয়নে অপর্ণা সেন সেবার গিয়েছিল এবং অপর্ণা সেনের প্রথম ইন্টারভিউ, এবং সেই ইন্টারভিউটা একটু বেশ তখনকার যে নিউজের যে ফ্লো তার সাথে মানানসই ছিল। তিনি বলছিলেন যে কানে যে আগের যেই ক্লাসিকনেস সেটি হারাতে বসেছে, কান এখন অনেক বেশি পরিমাণ মানি টক্স, অনেক জৌলুসে পড়ে গেছে, তো তার কাছে এটি কানের কাছে কাম্য নয় মনে হচ্ছে। সেই অভিজ্ঞতাটা 2017-তেই প্রথম আমার যে প্রতিবেদনটা আমি কান থেকে করে পাঠাই, প্রথম লাইভটা দিয়েছিলাম প্রেস জোন থেকে, যে প্রেস জোনে আমি আপনাকে নিয়ে গিয়েছিলাম, যেটি হচ্ছে তেরাস বলা হয়, যেই তেরাস থেকে কানের শহরটা দেখা যায়, কানের সমুদ্রটা দেখা যায় এবং একই সঙ্গে মেয়রের বাড়িটা দেখা যায়, এবং সেখানে বড় করে লেখা কান CANNES সেই লেখাটা দেখা যায়। সেই তেরাস থেকে প্রথম লাইভটি আমি দিয়েছিলাম। তো সেই অভিজ্ঞতাটা পার করে আমি প্রথম প্রতিবেদনটা করেছিলাম অপর্ণা সেনকে দিয়ে, এবং অপর্ণা সেন ইন্টারভিউ দিয়ে প্রথম আমার কানের ডেবু হয় স্টোরি। তো সেই ডেবু পার করে আমি যদি বলি অভিজ্ঞতায় অনেক বেশি পরিমাণ সঞ্চয় হয়েছে। তার মধ্যে আমি রেহানা মরিয়ম নূর বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম কান অভিজ্ঞতা, অফিসিয়াল অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় যখন নিউ নর্মাল পৃথিবী, যখন কোভিডে পৃথিবী জুড়ে নিস্তব্ধতা, আমি যখন দোহা এয়ারপোর্টে ট্রানজিট নিচ্ছিলাম, দোহায় যেমন গমগম করে, সেখানে মানুষের যে কোলাহল নেই, একটা নীরব একটা এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট দিয়ে পার হচ্ছিলাম। এবং প্যারিসে আমি কোয়ারেন্টাইন করেছি 7 দিন, তারপরে কানে গিয়েছি এবং কাভার করেছি, রেহানা মরিয়ম নূর কাভার করেছি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। এই জায়গায় যদি বলি আমাদের জন্য কিন্তু এই বছরে প্রথমবার যাওয়ার আমাদের জন্য একটু ভালোও লেগেছে, একদম সিগনিফিক্যান্ট, একদমই। কারণ এই বছরে বাংলা চলচ্চিত্রের একটা গ্রেট অ্যাচিভমেন্ট কিন্তু কান চলচ্চিত্র উৎসব থেকে আমরা পেয়েছি, এবং আলী দিয়ে কিন্তু স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে আদনান আল রাজীব তিনি কিন্তু স্পেশাল মেনশন পেয়েছেন জুরি বোর্ডে। সো সেই গল্পগুলো শুনবো, কিন্তু আমার কাছে না এই ফাঁকে মনে হচ্ছে যে সাজ্জাদ ভাই একদম নস্টালজিক হয়ে গেছে, হারাই গেছে, সে মনে হয় কানের ওখানে। সাজ্জাদ তো নস্টালজিক হবেই, কারণ উনি তার ড্রিম ফিল আপ হয়ে গেছে এবার কানে যাওয়া। হ্যাঁ, আমার যেটা ছিল এবার কানে যাওয়ার আগে আমার কলিগ জিজ্ঞেস করছে আপনি কানে আসলে কাজ ছবি তুলতে যাচ্ছেন, তো আমি কানে যদি টম ক্রুজের ছবিটা তুলতে চাই, এই ছবি যদি আমার তোলা হয় তাহলে আমার কান কাভার শেষ। আপনি তো তুলছেন, তো ওই জায়গাটাতে ধরেন আমার আসলে সেকেন্ড দিন আমি টম ক্রুজকে প্রথমে হেঁটে যাচ্ছিল প্রেস কনফারেন্সে ওই আগে দিয়ে, তারপরে যখন উনি বের হচ্ছে তখন ওইখানে গিয়ে আমি অপেক্ষা করতেছি, ওইখানে আপনিও ছিলেন, আমার মনে সবাই ছিলাম। তো যখন
টম ক্রুজ যখন হেঁটে এবং আপনি তো আসতেছে আমাদের চিনতেছিলেনই না, না, টাকা মানে ছিলই না, মনে যেখানে আছে টম মামুন ভাই? ক্রুজ সেখানে মামুন ক্রুজ কোনো লাভ আছে? কোনো সেখানে তো মামুন পাত্তাই নাই, টম তার ক্রুজকেই মাথায় দেখবে। ছিল না যে এরপরে যে খাইতে গেলে আমরা তাকে খুব চিনবো না। অ্যাক্টিভ ছেলে ছিল, খুব অ্যাক্টিভ, সাংবাদিকতা পেশাটাই যে তাই এরকমই। এবং নাওয়া খাওয়া ভুলে হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে কাজ করি। কিন্তু আসলেই আমি একটু তাই। অবাক হয়েছি সাজ্জাদের কারণে, কারণ সাজ্জাদ শুধু টম ক্রুজ বলছে, কিন্তু সে কিন্তু এমা ওয়াটসনের ছবি তুলছে, নাটালিয়া পোর্টম্যানের ছবি তুলছে, হ্যাঁ। একবার সেগুলো লজ্জায় বলতেছে না, কারণ ওই যে না, না, একটু আমরা- নায়িকা তো, আমার একটু যে নায়িকা থেকে অভিজ্ঞতা দূরে থাকার ধরেন, চেষ্টা আমি করছে। আসলে আমি বলবো জেবিন এখানে ব্লান আসলে ছিল, জেবিন ব্লাম ছিল না, মানে এমা ওয়াটসনের কাছে মানে জেবিন পাত্তা পায়নি সাজ্জাদের ক্যামেরায় না না। না আমি আর আমার কি কাছে বলবো? সবাই না আমার কাছে সবারই ছবি আছে কম বেশি, দাদা আপনার ছবি আছে, মামুন ভাইয়ের ছবি আছে, জেবি আপনার ছবি আমার আছে। ছবি আছে আপনার হ্যাঁ, কাছে? আমরা তো আমার ছবি রিকোয়েস্ট করে আছে। তুলেছিলাম, রিকোয়েস্ট করে তুলেছিলাম যে- আচ্ছা এটা আমি শো শেষ করে তারপর এই জন্য আমাদের মনে হয় ওকে এই নিয়ে ম্যাকডোনাল্ডস নিয়ে খাওয়াতে হয়েছে একদিন মনে হয় মেবি, হ্যাঁ ছবি তোলানোর জন্য আর আচ্ছা কি। আমার গল্প শুনি। ওকে। তো আমার যেটা শুধু যখন টম ক্রুজ যখন হেঁটে আসতেছেন তখন আমি আসলে চিন্তা করতেছি যে কোথায় দাঁড়ালে ছবিটা আমি তুলতে পারবো। তখন আমার সামনে তখন ওখানকার একজন সিকিউরিটি ফোর্স দাঁড়িয়েছিলেন। তো আমি যেহেতু ওনাকে আসলে আমার পাশে একজন ওইখানকার এক ফটোগ্রাফার ছিলেন, আমি ওনাকে বললাম যে ওনাকে একটু যদি সরতে বলেন তাহলে আমি সরে তুলে। তো উনি যখন ওনাকে অ্যাপ্রোচ করলো উনি সাথে সরে গেল। তখন আমার আসলে মাথায় তখন একটাই চিন্তা ছিল যে আসলে টম ক্রুজে একটা ছবি আমার তুলতে হবে যে কোনোভাবেই হোক। তো উনি হেঁটে আসতেছে, আমি ছবি তুললাম। তখন ধরেন আসলে আমাদের প্রত্যেকেরই সুযোগ ছিল টম ক্রুজের সাথে ধরেন চাইলে আমরা কেউ হয়তো সেলফি তুলতে পারতাম, সেই জায়গায় হয়তো আমাদের যে জিনিসটা দরকার ছিল, কারো ফুটেজ দরকার ছিল, যেমন আমার Main ছবি দরকার ছিল, কাজটা মেন আমরা কাজটা পেতাম আমাদের না। হতো না। তো আমি আসলে আমার মেন কাজটা যেখানে ছিল যে আমার একটা ড্রিম ছিল যে আমি টম ক্রুজের ছবি তুলবো এবং ধরেন কোথাও পাবলিশ হলে টম ক্রুজ ছবি, সাজ্জাদ হোসেন, এই ধরেন এই স্বপ্নটা এটাই ধরেন তো আমার আমাদের ছিল। কাজের ক্ষুধা। এই যে এই জায়গাতেই বলতে চাচ্ছিলাম যে এই নিজে সেলফি না তুলে কাজের জন্য তাকিয়ে আছি। সবাই বলছিল আমাকে যে জেবিন ছবি কোথায় তোমার, জেবিন তোমার কানে গেছো ছবি কোথায়, প্যারিসে গেছো ছবি কোথায়। আমি বলছি, ছবি তো পরের কথা, ওই জিনিসটাই আমার মাথায় নেই, কারণ বিষয়টা কিন্তু ঘুরতে যায়নি, আমরা সেখানে কাজ করছি। আরেকটা বিষয় যেটা আমার সাজ্জাদ ভাই বলছিল, আমার একটু করে মাথায় নাড়া দিচ্ছিল যে সেখানে বিভিন্ন দেশের সাংবাদিকরা জড়ো হয়, হ্যাঁ, এবং ৩,৫০০। ৩,৫০০। সো সেই জায়গাতে প্রত্যেকেই কিন্তু প্রত্যেককে সহযোগিতাপূর্ণ আচরণই করে পেশাদারিত্বের জায়গাটা রেখে। হ্যাঁ, এই যে একটা মেলবন্ধন কানের এই জায়গাটা, এটা নিয়ে একটু শুনতে চাই আপনাদের কাছে। কারণ আমি ব্যক্তিগতভাবে যেমন আমার মানে আমার দেশের একেবারে আমার সিনিয়র সাংবাদিক ভাই বন্ধু যারা আছে আপনাদের কাছ থেকে আমি যেই হেল্পটা পেয়েছি, যখন বিভিন্ন কাজে আপনারা ছিলেন না তখন কিন্তু বিভিন্ন দেশের রাশিয়ান একজন আমাকে, আমি তার কাছে আমার যে কোনো একটা কাজের জন্য হেল্প চেয়েছি, সে আমাকে করেছে। আরেকজন আমাকে একটা দেখা গেল নিজে থেকে এসে বললো যে বসে কী করছো, কি হোয়াট ইউ ওয়ান্ট, হেল্প করছে। এই যে একটা একে অন্যের প্রতি সহযোগিতাপূর্ণ একটা সহকর্মীদের প্রতি একটা মনোভাব ওই জায়গাটাতে, এই এনভায়রনমেন্টটা নিয়ে আমি আপনার কাছে একটু শুনতে চাই। আমার কাছে তিনজনের কাছেই শুনতে তুমি চাই। দেখেছো তেরাজে আসলে সবাই কতটা সৌহার্দ্যপূর্ণ থাকে, হুম হুম, সবাই আড্ডাবাজ থাকে, খুবই আড্ডায়। এবং সেটা হচ্ছে তুমি একটা জায়গায় বসছো, দেখা যাচ্ছে যে ওখানে একটা সিগারেটের অ্যাস্ট্রে আছে, আরেকজনের সেই অ্যাস্ট্রেটা একটু নিতে পারি, এবং তারপর তোমার সাথে আলাপ জুড়ে দিচ্ছে কোথা হ্যাঁ। থেকে এসছো। এই যে মানে সবাই নিজেদেরকে তুলে ধরে, এবং আমার মনে মিলিবে আছে মেলাবে। প্রথম দিন আমি একা ছিলাম যখন আমাকে ড্রিঙ্কস এনে দিচ্ছে, ইয়েস, আমি তখনও নোন না, তখন আমি জানি না তুমি যে জানি এখানে ড্রিঙ্কসটা ফ্রি ড্রিঙ্কস পাওয়া যায়। একদম তাই, ফ্রি ড্রিঙ্কস থাকে, ফ্রি চিপস থাকে বিকেলের দিকে। কিন্তু আবার এটার উল্টোপিটো আছে, খুবই প্রফেশনাল সবাই, কাজের সময় এক বিন্দু ছাড় নেয় না, কারোর কাছে, পেশাদারিত্ব ঠিক রেখে তারপর। পেশাদারিত্ব ঠিক রেখে। এবং তুমি ধরো ওর সাথে একটু কথা বলতে চাও, কিন্তু তোমার ওর সময় তাকে বের করে নিতে হবে, সেই সময়টা সে তোমাকে দেবে, কিন্তু যখন কাজের সময় না, এবং প্রচণ্ড বিজি থাকে সবাই। একটা বুঝোই তো তুমি, ইটিএ বলে একটা শব্দ আছে, এস্টিমেটেড টাইম যেটি বলা হয়, আমরা টেলিভিশনের ক্ষেত্রে বুঝি টাইমের সাথে দৌড়ানো, সেই দৌড়ানোর জার্নিটা সবারই আছে। তার মধ্যেও এত রং, এত বর্ণের মানুষ, এত ভাষার সাংবাদিকরা, কিন্তু তাদের মধ্যে আসলে ইন্টিমেসিটা খুব সুন্দর। এবং এবার তোমরা মিস করেছো যে সাংবাদিকদের জন্য একটা এত আসলে বিজি, এত ভারী টাইম, এর মধ্যে মেয়রের যেই নিমন্ত্রণটা থাকে দুপুরবেলা, ওইটা আমরা মিস করেছি। এই দুপুরবেলা নিমন্ত্রণটা, রাত্রেবেলা কান্না পায়। নিমন্ত্রণে শুধুই থাকে সাংবাদিক। আমি খাবারের ছবিটা দেখেছি ভাইয়ের কাছ থেকে, আমার খাবারের বিষয় মানে না, খাবারের এটা অনেক সুন্দর পরিবেশনটা। মামুন তুমি কি জানো এই যে খাবারের মেনুটা, এটা দীর্ঘদিন ঐতিহ্য, প্রতি বছর এই মেনুটাই মানে কোনো মেনু না, কিন্তু সুন্দর একটা এই মেনু, মেনুটা মনে হয় তখন ওদের পরিবর্তন হয়। কালচার আমাকে রিপ্রেজেন্ট করতেছে একজন এরকম। সাংবাদিক বলছিলেন তিনি 29 বছর ধরে কান কাপার করছেন। আচ্ছা। আমাকে এবারে ইন্টারভিউ বলছেন যে আমি ধরো 8 বার প্রতিবারই এরকম খাবার পেয়েছি। আমি তাকে প্রশ্ন করেছি প্রতিবারই এই খাবার পাই, তুমি তো কয়বার করেছো? আমি 8 বার। আমি 29 বার খাবার করেছি, প্রতিবার এই খাবারই, একই রকম খাবার, একই রকম ওয়াইন,
একই রকম তোমার রোজ ওয়াইন থাকে এবং ইয়ে থাকে, কিন্তু একই রকমভাবে যেটি রিসিভিং থাকে, রিসিভিং বিষয়টা খুবই সুন্দর। এটা কিন্তু একটা সম্মাননাও। পাহাড়ের উপরে তুমি যখন সিঁড়ি ভেঙে উঠবা, তখন তুমি যখন তোমার নিমন্ত্রণের কার্ডটি দিবা, তারপর তুমি যখন ঢুকবা প্যাসেজ দিয়ে, সেখানে তোমাকে দুই পাশে কানের যেই বয়স্ক, মানে যারা আমি যদি বলি সিনিয়র সিটিজেন, তারা আসলে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে তোমাকে রিসিভ করবে। এবং তারা শুধু বাদ্যযন্ত্র বাজায় না, তারা সুন্দরভাবে সেজে থাকে, তারা এত সুন্দর করে সেজে থাকে, তারা সুন্দর করে তোমার ওই রিসেপশনই অন্যরকম। এটা নেওয়ার জন্য আমাদের নেক্সট টাইমে যেতে হবে, আমাদের যেতেই হবে আসলে। আর আমি টু বি ভেরি অনেস্ট বলি, আমি যখন বিনোদন সাংবাদিকতা শুরু করি, আমার ফার্স্ট ইচ্ছাটাই ছিল আমি কান চলচ্চিত্র উৎসব কভার করতে চাই। আমার এটাই একটা টার্গেট ছিল। মানে হয় না যে কি চাও, জেবিনের সাথে একটা পরম্পরা আমার কাজ করছে। আমি জেবিনকে এবার দেখিয়েছি 2017-তে, আমি যখন অভিজ্ঞতা বলছিলাম 2017 সালে কিন্তু আমি 71 টেলিভিশনের সেদিন আমি দেখালাম যে আমি লাইভ করছি সেই স্ক্রিনে। আচ্ছা, সে আমাকে কন্টাক্ট করছে, আমি তার সাথে যুক্ত হয়ে সেই স্ক্রিনশট আমি তাকে পাঠিয়েছি। মানে দাদা ওই দিনই আমি ধরে রাখছিলাম যে পার্থদা ওই জায়গায়, আমি বাংলাদেশে বসে লাইভ করতেছি, আমি ওইখানে যাব, সেখান থেকে আর কি স্বপ্নটা আলটিমেটলি তার আপনার ড্রিম মেকার তো আপনি, তার মানে আপনাকে দেখে দেখে শিখছে সে। আই ডোন্ট নো। আচ্ছা, না তোমার কাছে কি মনে হয়েছে যে মানে সাংবাদিকতা করতে গিয়ে, ছবি তুলতে গিয়ে যে সহযোগিতাটা পেয়েছো, প্রেস যে অফিস আছে তাদের যে সহযোগিতাটা পেয়েছো? প্রেস অফিস খুবই, জেবিন তুমিও গিয়েছো, প্রেস অফিসটা অনেক বেশি পরিমাণ মানে। হ্যাঁ, এবং আমি সেই জায়গাটা নিয়ে একটা রিপোর্টও করেছি যে কানের প্রেস বক্স অ্যাবাউট এই জায়গাটা সাংবাদিকদের জন্য একটা বন্ধুত্বপূর্ণ একটা জায়গা। সকল রকম সুযোগ সুবিধা আছে, সকল রকম। এখানে আমি ইন্টারনেট পাচ্ছি ফ্রি, এই জায়গাটাতে বসে আমি একটা টেবিল পাচ্ছি, আমি আমার পার্সোনাল ল্যাপটপ নিয়ে যাচ্ছি, সেটা রেখে আমি পুরো কানের কোনো সাউন্ড নেই, সবাই কাজের একটা পরিবেশ। আমার কাছে মনে হচ্ছে এনাদার একটা অফিস, যদিও এটা আমাদের ফার্স্ট টাইম যে পাওয়া, দাদার অনেক বছরের অভিজ্ঞতা। আমি বলছি এটা এখন ক্ষয়িষ্ণু। হ্যাঁ, দাদার সাথে আবার দাদার একটা ইন্টারভিউ আমি নিয়েছি, এবং মামুন ভাইয়েরও ইন্টারভিউ নিয়েছি। ক্ষয়িষ্ণু কেন আমি বলি যে আগে আসলে এই জায়গাটা আরো ওয়ার্মফুল ছিল, সাংবাদিকরা আরো অনেক বেশি পরিমাণ এন্টারটেইন হতো ওখানে। আচ্ছা আচ্ছা। এবং আমি শুধু বলি যে আমরা যে প্রেস কিটটা পাই, আগে প্রেস কিটের সাথে 2021 সালের আগ পর্যন্ত দুর্দান্ত একটা ব্যাগ পেতাম আমরা। ব্যাগের সাথে এবার তো পোস্টার আমাকে চেয়ে নিতাম, পোস্টার আলাদা দেওয়া হতো, ব্যাগের ভিতরে আরো অনেক কিছু থাকতো। তো 75তম প্লাটিনাম আসো আমরা সুন্দর করে বটল পেয়েছিলাম। আচ্ছা, 75 বছরের বটল। তো প্রতি বছরই কোনো না কিছু গিফট থাকতো, বিশেষ করে ব্যাগটা। ওই ব্যাগটা দেখলে বুঝতে যে ওইটা সাংবাদিক, আমার ব্যাজ দেখে হতো না, ওইটা সাংবাদিকের ব্যাজ, সে কান কাভার করতে আসছে। যারা কান সিনেমা প্রফেশনাল তাদের ব্যাগ আলাদা, আর সাংবাদিকদের ব্যাগ আলাদা। তো এইটা একটা মজার ব্যাপার ছিল। আপনি 24 ইউরো দিয়ে প্রেস অ্যাক্রিডিটেশন করেছেন। হ্যাঁ, আমি একটু বলে রাখি যে যারা প্রথম এরপর করবে, কানে অ্যাক্রিডিটেশনের জন্য 20 ইউরো প্লাস ট্যাক্সও 24 ইউরো লাগে। দাদা এই জায়গাটাই আসতাম, ভালো হয়েছে বলছেন, ওই জায়গাটাই বলেন, কারণ কানে আসলে যাওয়ার জন্য একজন জার্নালিস্টকে, বিনোদন সাংবাদিককে আসলে কোন কোন ওয়ের মধ্যে দিয়ে যেতে হয়, এই বিষয়টা আমি মানে শুরুটা আমরা নতুন জানো, অন্যরা যারা দেখবে তারা জানতে পারে। 24 ইউরো যে করোনার আগে ছিল না, আপনি করোনার আগে ফ্রি ছিল। আমরা এখন পে করছি এটা করোনার পরে। এই করোনার পরে এটা কিন্তু কানের ফি না, এটা হচ্ছে কি জন্য নেওয়া হয় আপনি জানেন কিনা, সেটা হচ্ছে পরিবেশ ইস্যু, গ্রিন হাউজের পরিবেশ বান্ধব একটি ফেস্টিভ্যাল করার জন্য তারা এই ফিটা নেওয়া থাকে, যেটি পরিবেশের কাজে তারা ব্যবহার করে। এবং এই ফ্রিটা সম্ভবত আপনি যদি না জানেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি ওটা ওদেরকে জানান, তখন আবার ব্যাক দেওয়া হয়, ব্যাক করা হয়। সেটা দেয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি দেখবেন জেবিন, আমি যদি একটু করে বলি, সেটা হচ্ছে টেনিসের আপনি গ্র্যান্ড স্ল্যামের সাথে পরিচিত থাকবেন। টেনিসের গ্র্যান্ড স্ল্যাম বলা হয় উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন এবং অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেন। এই চারটে যখন একসাথে হয় গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। কেউ যদি এক বছরে 4টি জিতে তাকে গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। এবং ওই বছর যদি একই সঙ্গে যদি অলিম্পিক পড়ে যায়, কেউ যদি 5টা জেতে, সেটাতে সোনায় সোহাগা, যেটি স্টেফি গ্রাফ পেয়েছিলেন একবার। চলচ্চিত্র উৎসবে বিশ্বজুড়ে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে 4টা বড় আসরকে আপনি এর গোল্ডেন গ্র্যান্ড স্ল্যামের সাথে তুলনা করবেন। কান, টরন্টো, এর আগে আছে বার্লিন, ভ্যানিস। এবং আপনি দেখবেন বার্লিন, ভ্যানিস
দুটোই আপনার বড় একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হয় অ্যাক্রিডিটেশনের জন্য সাংবাদিক হিসেবে। সেটা 80 থেকে 90 ইউরো ভ্যারি করে। টরেন্টোতে দেওয়া লাগে না, কিন্তু বার্ডে এবং ভ্যানিস লাগে, কিন্তু কানে লাগে না। কানে করোনার আগে লাগতো না, ফ্রি ছিল, করোনার পরে থেকে 24 ইউরো যুক্ত। যেটা হয় যে এখন যেতে হলে ফার্স্টে অ্যাক্রিডিটেশন নিতে হবে, তারপরের প্রসেসগুলো একটু বলেন না, একটু শুনি। আর যে ফর্ম ফিল আপের বিষয়গুলো, অ্যাক্রিডিটেশন কার্ড কি করতে হয়, এটা আমার চেয়ে মনে হয় ভাই ভালো বলতে পারবে। একটু ভাই এই বিষয়ে একটু বলুন। পার্থদা ওই জায়গাটায় আমি একটু আসতে চাই, আমি জানতে চাই যে আসলে আপনি যদি কানে কভার করতে চান, আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে কানের সাধারণত এটি প্রতি বছরই মে মাসে অনুষ্ঠিত হয়, এবং এটিকে আপনার টার্গেটে রাখতে হবে। তো মে মাসের যখন উৎসব, সেটি আসে অ্যাক্রিডিটেশন ওপেন হয় ফেব্রুয়ারিতে, এবং ফেব্রুয়ারিতে ওপেন হয় সেটি হচ্ছে অনলাইন এবং পত্রিকার জন্য, প্রিন্ট মিডিয়ার জন্য। এটাই বলছিলাম, টেলিভিশনটা সম্ভবত মার্চে, টেলিভিশনের শুরু হয় মার্চের 1 তারিখ থেকে, টেলিভিশন এবং জার্নালিস্টদের জন্য। ফটোগ্রাফার, আমি ফটোগ্রাফার বিষয়টা জানি না। তাহলে দুইটা ভাগ, একটা হচ্ছে আপনি যদি প্রিন্টেড হন তাহলে আপনাকে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ওপেন হবে। সেখানে গিয়ে আপনি সাইটে গিয়ে, মিডিয়া অ্যাক্রিডিটেশনের যে সাইট, কান ফেস্টিভ্যালের অফিসিয়াল সাইটে গিয়ে আপনি ভালো করে পড়বেন যে আপনার আসলে কী কী লাগবে। সাধারণত যেটি লাগে সেটি হচ্ছে আপনার অফিস থেকে একটি এনওসি লাগে, অফিস থেকে লেটার লাগে, যেটা আপনি পিডিএফ করবেন। আর লাগবে হচ্ছে, আপনি যদি প্রথম কান কাভারের হন তাহলে আন্তর্জাতিক সিনেমা বা কান উৎসব নিয়ে আপনার যদি কোনো প্রতিবেদন করা হয়ে থাকে, সেই প্রতিবেদনগুলোর আপনাকে একটা গুগল ড্রাইভ ক্রিয়েট করে আপনাকে সেটি আপনি দিবেন। হ্যাঁ, এইগুলো আমি দিয়েছি, লিঙ্কগুলো দেবেন, ঠিক আছে, লিঙ্কগুলো দেবেন, এবং তারপরে বাকি জিনিসগুলো ওদের ফর্মটা ফিল আপ করতে হবে। পেপারস বলতে আসলে এগুলো, হ্যাঁ, অর্থাৎ, এবং সেই পেপারসটা দিয়ে তারপরে আপনি ওই যে 24 ইউরোর গল্পটা তখন আসবে, ঠিক আছে, যে আপনাকে ক্রেডিট কার্ড থেকে 24 ইউরো দিয়ে আপনাকে আফটার দ্যাট আসলে ভিসা প্রসেস যেভাবে হয় সেভাবেই কাগজগুলো নিয়ে ভিসা অফিসে ফেস করা লাগে, এবং সেটাই করেছিলাম। এরপরে আপনি একটা কনফার্মেশন পাবেন যে আপনারটা হয়েছে। এর প্রায় কারো হয়তো, যেমন আমি খুব লাকি, যেমন গত বছর আমি মাত্র 2 দিনের মাথায় অ্যাক্রিডিটেশন পেয়ে গেছি, আবার এইবার প্রায় 18-20 দিন লেগেছে। এটা ম্যাটার করে। এবং বিষয়টা হচ্ছে যে আরেকটা বিষয় বলে রাখি, যে কানে আপনি প্রথম সাংবাদিক হিসেবে কভার করছেন, কানে কিন্তু আপনি চাইলেই সব সাংবাদিকের মতো একই সব কিছু কভার করতে পারবেন না। কানে আপনি যে ব্যাজটা পাচ্ছেন, সেই ব্যাজের অনেকগুলো কালার, এবং যেদিন আপনি খুব জেনে অবাক হবেন যে কানে যে ব্যাজ নিয়ে এটাকে বৈষম্য বলছে। একজন ব্রাজিলিয়ান সাংবাদিক, সে 2018-তে 18 বা 19 একটা চলচ্চিত্র করেছিল, কালার্স, এবং এই ব্যাজ নিয়ে সেটি কানে দেখিয়েছিল। আপনি প্রথম হিসেবে যাবেন, সেক্ষেত্রে আপনি যে ব্যাজটা পাবেন, আপনি বোধহয় লাকি, আপনি সেকেন্ড প্রায়োরিটি ব্যাজ পেয়েছেন, কিন্তু অন্য আমরা সেকেন্ড প্রায়োরিটি ব্যাজ পেতে আমার 5মবারে গিয়ে পেয়েছি। হ্যাঁ, আমি পিঙ্ক কালার কার্ডটা পেয়েছি, এবং আমার পিঙ্ক কালারের কার্ডটার মধ্যে আরেকটা ডট যুক্ত হলে সেটা সবচেয়ে হাইয়েস্ট ব্যাজ। হাইয়েস্ট ব্যাচ দিয়ে কি কি সুবিধা? হাইয়েস্ট ব্যাচ দিয়ে আপনি খুবই স্বাভাবিকভাবে বুঝতে পারবেন যে আপনি প্রেস কনফারেন্সে গিয়েছেন, আপনি প্রেস কনফারেন্সে ঢুকতে পারেননি, আপনি দাঁড়িয়েছিলেন, তাই না? দাঁড়িয়েছিলেন, কিন্তু যারা ওই পিঙ্ক ব্যাজ, ডট পিঙ্কের সাথে হলুদ ডট, তারা প্রথম প্রায়োরিটি ঢুকে যাচ্ছে প্রেস কনফারেন্সে। এবং যখন প্রেস কনফারেন্সগুলো অনেক বেশি লুমিনাস হয়, অনেক স্টার সমৃদ্ধ হয়, তখন দেখা যায় যে সবাই ওখানে ভিড় করে। এবং আমি যদি বলি, গত বছরের আগের বছর বাংলাদেশের 4-5 জন সাংবাদিক দাঁড়িয়েছিল টম ক্রুজের, লিওনার্দো ক্যাপ্রিওর প্রেস কনফারেন্স কভার করতে। সেখানে আমি এবং মঞ্জুর ঢুকতে পেরেছি, হ্যাঁ, বাংলা ট্রিবিউনের। কিন্তু এর পাশে দাঁড়িয়েছিল সময় থেকে শুরু করে আমি একবার যেতে পেরেছি, সেকেন্ড টাইম যদি আমি নাও যেতে পারি, তখন এই কার্ডটা কি আমার তখন মানে থাকবে? মানে আমি বলতে চাচ্ছি, আমার যদি একটা গ্যাপ পড়ে যায়। না, গ্যাপ পড়লেও না, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকে। আচ্ছা আচ্ছা, আপনাকে বলি জেবিন, সেটা হচ্ছে আপনি যে কানে ঢুকেছেন, আপনার ব্যাজের সাথে আপনার চিপ লাগানো থাকে। ওকে, আপনি এই চিপ কোথায় কোথায় ঢুকছে, কোথায় কোথায় যাচ্ছে, আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস নোটেড, কতটা অর্গানাইজ, তাই না? প্রত্যেকটা অ্যাক্টিভিটি নোটেড। এবং সেটা জিনিস কিন্তু কানে যে আমার মজা লাগছে, আমি যখন দেখলাম যে প্রেস কনফারেন্স হচ্ছে এবং সবাই একদম হুমড়ি খেয়ে পড়ছে, আমি ভাবলাম কি ব্যাপার,
বাংলাদেশের প্রেস কনফারেন্সের সেই চিত্রটাই তো এখানে দেখতেছি। এই জিনিসটা আমার কাছে খুবই খুবই মজার লাগছে। যাই হোক, আমি একটু তিনজনের কাছ থেকেই আমার দেশের এবারের অ্যাচিভমেন্ট নিয়ে একটু জানতে চাই, কারণ আপনারা তিনজনেই সিনিয়র। অ্যাচিভমেন্টের আগে আমাদের একটা কথা বলা দরকার মনে করছি এখানে, সেটা হচ্ছে যে আমরা কানে গিয়ে তো আমাদের বাসুদাকে পেয়েছি, আমাদের রাহবার হিসেবে পথ দেখায় নিয়ে গেছে আমাদের, কিন্তু আমরা কিন্তু ওখানে সাগরের মধ্যে পড়েছিলাম। একটা আমরা এর আগে জেমিনের একটা ইন্টারভিউতে আমরা বলেছিলাম কান নিয়ে যে আমাদের একটা নাই, প্যাভিলিয়ন ছিল, প্যাভিলিয়ন নেই, মানে আমরা উদ্বাস্তুর মতো ঘুরি, আমরা ইন্ডিয়ান প্যাভিলিয়নে ঘুরে ঘুরি, মানে ইন্ডিয়ান যে অনিন্দ প্যাভিলিয়ন তো আসলে পরের ধাপ। আমার কানের যে ফিল্ম বাজার, যেটাকে আমরা মাসুদু ফিল্ম বলছি, সেই মাসুদু ফিল্মেই অ্যাটলিস্ট আমাদের কোনো বুথ নেই। প্যাভিলিয়ন আর একটু পরে, প্যাভিলিয়ন অনেক বেশি পেমেন্ট ডিমান্ড করে, প্যাভিলিয়ন অনেক বেশি কাভারেজ, অনেক কিছু ডিমান্ড করে, কিন্তু বুথটা অ্যাটলিস্ট আমাদের হতে পারত। যে বুথের গল্পটা আমি যদি বলি, সেটি হচ্ছে যে আমরা 2023-এ বুথ নিয়েছিলাম। আমাদের এই জার্নিটা তো আমি 8 বছরের জার্নি, এবং আমরা প্রতি বছরই জেবিন আপনারা যেমন প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে আমরা এরকম অন ক্যামেরায় কথা বলেছি, পাশে যখন অন্য দেশের পতাকা উঠছে, কবে উঠবে এখানে লাল সবুজ পতাকা, এই পিটিসিতে আমরা স্টোরি শেষ করেছি। সেই একই পিটিসি কিন্তু আমিও দিয়েছি, সেই ক্ষেত্রটি সেটি আমরা দিয়েছি, কিন্তু মাঝে অনেক ঘটনা ঘটেছে। 2019-এ আমরা সব সাংবাদিকরা যারা গিয়েছিল কানে, যারা বাংলাদেশ থেকে যায়, আপনি জানেন কানে 2017 সাল থেকে একটা প্রজেক্ট শুরু হয়েছে, ঢাকা টু কান প্রজেক্ট। যে ঢাকা টু কান প্রজেক্ট সামিয়া জামানের ছিল, এবং সামিয়া জামান সেটা অর্গানাইজ করতেন এবং অনেকে যেতেন। তার মধ্যে দিয়ে অনেকে গিয়েছেন, বলা হচ্ছিল যে একটা বুথের কথা, যে ক্ষেত্রটার কথা বলছিলেন। 2022-এ বাংলাদেশের একটি ছবি ভারতের যে প্যাভিলিয়নে সেটির আসলে টিজার উন্মুক্ত হয়, বঙ্গবন্ধু বায়োপিক। তখন বাংলাদেশে তখনকার তথ্যমন্ত্রী গিয়েছিলেন, তথ্যমন্ত্রী সেটি করার পরই আমার 71-এর ক্যামেরায় তিনি কিন্তু তাকে যখন আমি প্রশ্ন করি যে কোন জায়গায় এই ইন্টারভিউটা করেছিলাম, যেদিন আপনি জানেন মাসুদু ফিল্মে একটা খাবার জায়গা আছে খোলা ছাদের নিচে, খোলা আকাশের নিচে মাঝখানে, সেখানে বসে ইন্টারভিউ করেছিলাম। তথ্যমন্ত্রী চলে যাবেন বেলজিয়ামে, তখন আমার ক্যামেরায় আমি তখন জিজ্ঞেস করেছিলাম আপনারা কি কোনো বুথ করবেন কিনা, আপনি দেখেছেন বাংলাদেশের আর কোনো কিছুই নাই, অন্যদের কী আছে, আমাদের একটা বুথ কেন জরুরি, আপনাকে প্রেজেন্ট করা, বাংলাদেশকে প্রেজেন্ট করা, বাংলাদেশের সিনেমাকে প্রেজেন্ট করা, বাংলাদেশের যে সিনেমা হয় এটা জানানো বিশ্বকে, সেই কথাই তো জানে না, সেই কথা তো জানাতে হবে। এর আগে 2021-এ রেহানা মরিয়ম নূর এসেছে আমার পাশে, আমি এর আগে কখনো কোনো সাংবাদিককে, আপনি বলছেন সাংবাদিকরা কেমন করে, আমাকে কেউ বলেনি যে তুমি বাংলাদেশ, কিন্তু যখন রেহানা মরিয়ম নূর এসেছে তখন আমাকে ওরা রেহানা মরিয়ম নূর দিয়ে আমাকে চিনেছে, বলেছে ও বাংলাদেশ রেহানা মরিয়ম নূর। সো এইভাবে আমাকে লোকেট করেছে, আমাকে অ্যাকনলেজ করেছে। কিন্তু যখন এই জন্য 2022-এ যখন গিয়েছে তখন আমরা জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি কথা দিয়েছিলেন যে 2023-এ তারা প্যাভিলিয়ন করবেন, তারা বুথ নেবেন, এবং সেভাবে এফডিসিকে তিনি প্রক্রিয়াগতভাবে হয়েছিল। খুবই দুর্ভাগ্য আমাদের যে 2023-এ বুথ নেওয়া হয়েছিল, বুথের জন্য অর্থ দিয়ে বুথ কেনা হয়েছিল, সব কিছুই কেনা হয়েছিল, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যে ওই বছরের কানে আমার প্রথম স্টোরিটা করা হয় যে পাশে জাঁকজমক ইন্ডিয়ান বুথের পাশে একদমই ফিকে পড়ে গেছে বাংলাদেশি প্যাভিলিয়ন, মানে আমি বলবো যে ফাঁকা একটা বুথ বাংলাদেশের। ফাঁকা কেন ছিল এটা? ফাঁকা বুথ ছিল কারণ যারা এই বুথটাকে যারা নিয়েছিল এফডিসি তারা পৌঁছেনি, এবং তারা পৌঁছেনি বলতে উৎসবের শুরুর দিন পৌঁছেনি, শেষ দিনেও এসে পৌঁছেনি তারা, তাহলে সে বুথটা নেই। এবং সেই জন্যই আমরা রিপোর্ট করতে বাধ্য হয়েছি, কানে নাক কাটা গেল বাংলাদেশের। সুন্দর রিপোর্ট ছিল, এবং সেটা আন্তর্জাতিক মাধ্যমেও প্রচারিত হয়েছিল। অথচ আমি এই বছরটায় দেখলাম যে নাইজেরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কানে খুব দারুণভাবে অংশ নিয়েছে, যেই ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা জানি না। এই জায়গা থেকে বাংলাদেশ কেন এত পিছিয়ে? আমার দেশের এবছরের অ্যাচিভমেন্ট অনেক বড়, আমি বলতেই পারি। আমি যদি বলি যে এই বছরের অ্যাচিভমেন্ট, আমাদের যে অ্যাচিভমেন্টগুলো দেখি আমরা আন্তর্জাতিক উৎসবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যে অ্যাচিভমেন্টগুলো দেখি আমরা, মামুন একমত হবেন, তো সব ব্যক্তিগত অর্জন। রাইট, এটা ব্যক্তিগত অর্জন। আপনি একজন আব্দুল্লাহ রাজীব বা একজন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, তা ব্যক্তিগতভাবে তিনি বাংলাদেশকে নিয়ে গেছেন। আপনি কোনোদিন এখন পর্যন্ত যে মস্কো ফেস্টিভ্যাল বলেন আর বার্লিন বলেন আর
ভ্যানিস বলেন বা অন্য ফেস্টিভ্যাল টরন্টো বলেন, সাবা গিয়েছে ব্যক্তিগতভাবে। দেখুন রাষ্ট্রীয় কোনো থাকে না, রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো প্যাট্রন দেখিনি কখনো। এই বছর আলীকে একটু প্যাট্রন করা হয়েছে, রেহানা মরিয়ম নূর সেটিও পায়নি। রেহানা মরিয়ম নূর টিমের আপনি জানেন কি পরিমাণ অর্থ খরচ হয়। একটা রেহানা মরিয়ম নূর টিমের প্রায় 8 জন বা 7 জন টিম, তাদের অর্থ খরচ হয়েছে। তারা কিভাবে বাংলাদেশের বিজ্ঞাপন বাজার থেকে তারা প্যাট্রন নিয়েছে, তাদের জুতার তলিটা তারা ক্ষয়ে সেই গল্পটা আমরা জানি রেহানা মরিয়মের ক্ষেত্রে। অথচ রেহানা মরিয়ম নূর বাংলাদেশের চলচ্চিত্রের বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস 2021-এ 50 বছরে পা রেখেছিল বাংলাদেশ। 2021-এ বাংলাদেশ চলচ্চিত্রের সুবর্ণ জয়ন্তীতে বাংলা চলচ্চিত্র বিশ্ব মর্যাদা সবচেয়ে সর্বোচ্চ আসনে পৌঁছেছে, কিন্তু সেটির কোনো নাউরিশমেন্ট পায়নি, সেটি কোনো আদর পায়নি বাংলাদেশ সরকারের কাছে। আমার মনে হয় না সরকার এখনো এটা নিয়ে ভাবে যে কান ফিল্ম ফেস্টিভ্যালে নিয়ে একটা কিছু করা দরকার আমাদের। যখন বাইরের দেশে যে একটা কভার করছে একটা ফিল্ম ফেস্টিভ্যাল, যখন দেখছি যে অন্য দেশের সিনেমা জয় জয়কার হচ্ছে, হ্যাঁ, অন্য দেশের সিনেমার পদচারণ অনেক, তারপরে পতাকা উঠছে, হ্যাঁ, তারপরে কাজ করতে গিয়েও যখন দেখছি যে অন্য দেশের বিনোদন সাংবাদিকরা দারুণভাবে কাজ করছে, কিন্তু আমরা সেই জায়গাটাতে কিন্তু পিছিয়ে অনেকটাই। আমি যদি ক্রিকেট নিয়ে করি, তিনজনই এই জায়গাটাতে সহমত। আমি যদি ধরেন একটু আপনাকে বলতে চাই, এই জায়গাটা আসলে আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। আমার প্রতিষ্ঠান থেকে যদি আপনাকে এখানে পাঠানো হয়, যেমন আমার কথাই বলি, আমি যখন ধরেন যাবো, আমি বললাম আমার সম্পাদক মহোদয়কে, উনি তখন আমাকে ওকে করলো। তো তখন আমার যে প্রসেসটা ছিল ওই প্রসেসের সময় আমি জানি না, যেহেতু এর আগে অনেক রিপোর্টার গিয়ে কভার করেছে। ফটোগ্রাফারদের এক ধরনের প্রসেস থাকে, ফটোগ্রাফারদের জন্য যেটা হচ্ছে আপনার প্রিভিয়াস 5-6টা ধরেন আপনি যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রতিটা মাসে একটা করে আপনাকে ছবির একটা গল্প আপনাকে জমা দিতে হবে প্রতিটা মাসে। ধর আপনি 5-6টা জমা দিলেন, তারপর আপনার প্রিভিয়াস একটা কাজ, এরপর বাকি এনওসি সব কিছু রিপোর্টটা যেভাবে ওইভাবে হয়, তারপর আপনাদের একটা অ্যাকশন দেয়। এক্ষেত্রে আমাদের যেটা ভুল হয়েছে, আমি আসলে এখানে যাওয়ার পরে যেহেতু আমার প্রথম অভিজ্ঞতা, আমি আসলে ওদেরকে আগে গিয়ে বলতে হয় আমি এই প্রোগ্রামগুলো কভার করতে পারবো, যেটা আমি জানতাম না আসলে, সেটা আমি শেষের দিকে এসে জানতে পারছি। ততক্ষণ আসলে ওদের সব স্লট বুক হয়ে যায়। এরপর আমি যেটা বলবো, ধরেন আপনি ওইখানকার আর্টিস্টদের সাথে আপনি যখন কমিউনিকেশন করবেন, যেমন আমি একজন চায়না, উনি হচ্ছে 2nd বিউটি কন্টেস্ট হয়েছেন চায়না বিউটি কন্টেস্টে, সারা যাও। তো আমি আসলে ওনাকে আমি আসলে চিনি না, যেহেতু ধরুন আমার এক ধরনের ল্যাকিং ছিল, বিশ্ব গ্লোবাল মিডিয়া অনেক আর্টিস্টদের আমি চিনি না। তখন অনেকে ওনার সাথে সেলফি তোলার চেষ্টা করতেছে। তো আমি একজন বললাম যে আসলে উনি কে, তখন উনি আমাকে বললো যে উনি চায়না, মানে উনিও চায়না নাগরিক, উনি আমাদের দেশে একজন সুপারস্টার। তো আমি বলছি আমি আসলে ওনার ছবি তুলতে চাই, কীভাবে সম্ভব। তখন ওনার পাশের যে সেক্রেটারি ছিল ওনাকে গিয়ে বললো, তো উনি আবার আমার কাছে আসলো, এসে বললো যে তুমি কোন দেশ থেকে আসছো। তখন আমি বললাম যে আমি বাংলাদেশে আসছি, ফটোগ্রাফার। তখন বলছে আচ্ছা অপেক্ষা করে, আমি একটু ওনার সাথে গিয়ে কথা বলি। তো ও যে আবার ওই আর্টিস্টকে বিয়ে বললো একজন ফটোগ্রাফার আসছে, ছবি তুলতে চাই। উনি ভাবছে আমি ওনার সাথে ছবি তুলতে চাই। তো আমি বলছি না, আমি আপনার ছবি তুলতে চাই। তখন তার আগে আমি আসলে আমার মানে এখন ধরেন প্রযুক্তির কারণে সোশ্যাল মিডিয়া, এই জায়গাটা আসলে একটা পিয়ার ম্যানেজমেন্ট আছে প্রত্যেকটা আর্টিস্টের, প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রিরই আছে যারা ওখানে কান ফেস্টিভ্যালে আসে, কারণ ওটা একটা হাব, হ্যাঁ, পুরো বিশ্ব চলচ্চিত্রের একটা আসর ওই জায়গাটায় বসে। সো ওইখানে একটা পিয়ার ম্যানেজমেন্ট আছে, ওইটাতে যদি ঢোকা যায় তাহলেই কিন্তু খুব ইজিলি আমার মনে হয় হচ্ছে আমরা বিভিন্ন আর্টিস্টের মানে ইন্টারন্যাশনাল আর্টিস্টের ধরেন আরেকটা বিষয় এখানে ইন্টারভিউগুলো পেতে পারি। আমার মনে হয় দাদা এই বিষয়টাতেও সহমত হবে। না, আমি যদি সাংবাদিকতার জায়গা থেকে দেখি, হ্যাঁ জেবিন, সেটা হচ্ছে যে আমি একটু যোগ করতে চাই। ও যে বলছিল আপনি যখন কানে ক্রিয়েশন করবেন, সাংবাদিক হিসেবেও আপনার একটা প্রোগ্রাম প্ল্যান আপনাকে দিতে হবে। আপনার নিউজগুলো কখন অন এয়ার হবে, কোন প্রোগ্রামে অন এয়ার হবে, সেগুলোরও ইন ডিটেলস আপনাকে লিখতে হয়, হ্যাঁ। সো আপনার একটা প্ল্যান থাকতে হয়, সেই প্ল্যানটা ওরা আপনাকে বুঝতে চায় যে আসলে আপনি কিভাবে সব আপনার প্রতিষ্ঠানে সেটিকে অন এয়ার করবেন, সেটি একটি বিষয়। সো আপনাকে প্ল্যান রাখতে হয়। আরেকটি বিষয় হচ্ছে যেহেতু প্রথম আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে। আপনি প্যাভিলিয়নে গিয়ে এবং খুব স্বাভাবিকভাবে এখানে সবগুলো দেশের প্যাভিলিয়ন আছে এবং সবচেয়ে বড় বড় ফেস্টিভ্যালগুলো আপনি সেখানে আপনার নেটওয়ার্কিং তৈরি করতে পারবেন, এটি বিষয়। আমি যে জায়গাটাই মামুন আমি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের দেশে বিনোদন সাংবাদিকতা একরকম, আমরা আসলে এখানে যেভাবে অভ্যস্ত, ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা আরেক রকম। আমার কান ছাড়াও আসলে আমি বলি যে আমার বুসান কাভার করার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আমাদের আবার এখন ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশের সাংবাদিকদের শুধু কানই কাভারে তারা ছোটে। এবং এর মধ্যে আমি
কাউকে ভ্যানিস কাভার করতে দেখিনি, বার্লিন একজন দুজন কাভার করেছে। কিন্তু আমি যা একটু আগে বলেছিলাম গোল্ডেন গ্র্যান্ড স্লাম টেনিসে, সেটি সিনেমার ক্ষেত্রে যদি এগুলো হয় তাহলে বাকিগুলো আমরা কাভার করছি না কেন? বাকিগুলোই কেন কেন আপনার গল্প বলছেন না? বাকিগুলো কেন যাচ্ছেন না? কেন এক্সপোর্ট? আমাদের এখানে অস্কারে যাওয়া হচ্ছে না। হ্যাঁ, অস্কারে যাওয়া হচ্ছে না বলবো না, অস্কারে আসলে অস্কার তো একটা পুরস্কার বিতরণী সন্ধ্যা, ওখানে খুব লিমিটেড। অস্কারে আপনি মানে সুযোগ পাওয়াটা একটু কঠিন, আর এগুলো তো ফেস্টিভ্যাল, দীর্ঘদিনের বা 10 দিন বা 12 দিন লম্বা ফেস্টিভ্যাল, সো সেই ক্ষেত্রে আপনার জন্য সুযোগটা বেশি। কিন্তু অস্কারের সেই সন্ধ্যাটা বেশ করে আপনাকে একটু আটলান্টিকের ওপারে যেতে হবে। আমি যদি বলি যে আমেরিকান যেই বিনোদন সাংবাদিকদের যেই নেটওয়ার্কিংগুলো আছে সেগুলোর সাথে আপনাকে ইনভলভ হতে হবে। আচ্ছা, এবং আপনাকে একটু পরিমাণ ওয়েস্টার্ন মিডিয়ার সাথে, ওয়েস্টার্ন যেই নেটওয়ার্কিংয়ের সাথে আপনাকে একটু যুক্ত হতে হবে। বাংলাদেশে যেমন আপনি গোল্ডেন গ্লোবের কথা যদি বলি, গোল্ডেন গ্লোবে আমাদের কয়েকজন ভোটার হয়েছেন। এইভাবে আমাদেরকে আসলে সিঁড়িগুলো ডেঙ্গাতে হবে। এগুলো আসলে সিঁড়িগুলো ডেঙ্গানোর জন্য আমাকে অনেক বেশি এক্সপ্লোর হতে হবে। আমরা কানে আটকে থাকি হবে না, আপনাকে টরেন্টো আপনাকে ডেঙ্গাতে হবে। আমি তো বলছি আমরা এখনও আটলান্টিক পার হতে পারি নাই, আমাকে আটলান্টিকের ওপারে যেতে হবে, আমাকে সানডেন্স কভার করতে হবে। আমরা যেমন এখানে আরেকটা বিষয় আমাদের একটু বলার আছে ভাই, খাতিরে বলছি আমরা কভার করতে যেতে চাই, অন্যান্য আরো অনেক ফেস্টিভ্যাল আছে সেসব জায়গাতে যেতে চাই, টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল কিংবা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। তেমনি কিন্তু দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে রাষ্ট্রেরও পৃষ্ঠপোষকতা দরকার, সবার সম্মিলিত কাজ করা দরকার, তাই না? আমার মনে হয় এই জায়গাতে আপনারা তিনজনও সহমত হবেন। আর এই কান চলচ্চিত্র উৎসবের ঘিরে বলি আর এমনিই বলি, আমাদের আসলে এই চারজনের আড্ডা শেষ হবার না, কিন্তু তারপরেও শেষ করতে হবে। একটু ছোট্ট করে তিনজনের কাছ থেকে শেষ। কিন্তু আমরা কিন্তু খুব ভারী ভারী কথা বলে ফেললাম, আমরা আসলে আড্ডাটা ওইরকম হাসি খুশি করতে ফেললাম না। সেই জন্যই আমি একটু করে জানতে চাই যে তিনজনে যদি ছোট্ট করে একটু করে বলেন আপনারা। না, আমার কাছে আমি এই বছরের মানে মজা লাগছে কোন এক্সপেরিয়েন্সটা মানে মাথায় রয়ে গেছে, যেটা ওইখানে মনে হয়েছে যে প্যারা খাচ্ছি বা ওই জায়গাটাই একরকম ছিল, বা দেশে আসার পর মনে হচ্ছে মনে করে যে ওই অভিজ্ঞতাটা ভালো ছিল। আসলে আমার আসলে যেটা মনে করে হাসছি আমরা। জেবিন, আমার আসলে অভিজ্ঞতাটা কেমন আমি তোমাকে বলি। সেটি হচ্ছে যে 2021-এ যখন রেহানা মরিয়ম নূর আসার তেরিকা বিভাগে যখন পুরস্কার বিতরণী সন্ধ্যায় আমি উপস্থিত ছিলাম, তখন প্রথম অভিজ্ঞতা মানে হাত পা কাঁপছিল, হৃৎপিণ্ডের এটা শুনতে বিটগুলো আমি শুনতে পাচ্ছিলাম। কিন্তু হয়তো সেবার বাংলাদেশের ভাগ্যে কিছু জোটেনি। কিন্তু এই বছরও ঠিক একই সমভাবে যখন পুরস্কার বিতরণী সন্ধ্যায় আমি ছিলাম, আলীর যখন অ্যাচিভমেন্ট ছিল সে অভিজ্ঞতার সাথে আমি জড়িয়ে গিয়েছিলাম। সো আমার জীবনে আমি যদি বলি, বাংলাদেশের যেই স্বর্ণালী সময় আন্তর্জাতিক আসরে বাংলাদেশ চলচ্চিত্রের 2021 এবং 2025 এক সুতায় গাঁথা, এবং সেই সুতার সঙ্গে আমি যেন মিশে গিয়েছিলাম। এটিকে আসলে আমি বলবো আমি ভাষা দিয়ে আসলে ব্যাখ্যা করতে পারবো না। সো তুমি বোধহয় শুনতে চেয়েছো যে মজার কোনো অভিজ্ঞতা, কিন্তু এই আবেগকে পাশে রেখে আমার কোনো মজার অভিজ্ঞতা মনে পড়ছে না। এটা আসলে হতেই পারে না। আর আমার মনে আছে আমি বারবার ফোন করে জানতে চাচ্ছিলাম যে দাদা কি অবস্থা আপডেট কি। একদম। ওকে, সাজ্জাদ ভাই কি বলবে? আপনি তো পুরো হলিউড নায়িকাদেরকে কাছ থেকে দেখছেন একদম। আমি যদি ধরে বলি, আমি বলি প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি ছিল। আমার সাজ্জাদ এক জায়গায় আমি বলতে চাই ইউনিক, বাংলাদেশের প্রথম ফটোগ্রাফার, না প্রথম দিকে যাই না, হ্যাঁ ফটো জার্নালিস্ট, প্রথম ফটো জার্নালিস্ট আমরা রিপোর্টার হিসেবে কভার করেছি। তার ব্যাচটা কিন্তু আলাদা, ফটো জার্নালিস্ট হিসেবে সে প্রথম কভার করেছে। যদিও আমি একটু অতৃপ্ত আছি, কারণ আমার প্রথম অভিজ্ঞতা আমার মনে হয় তার ওই অভিজ্ঞতাটা নেওয়া দরকার ছিল, যে ফটোকল, কারণ যে অফিসিয়াল ফটোকল, অফিসিয়াল যে রেড কার্পেট, সেটি আসলে কভার অভিজ্ঞতা যদি তার যদি হতো এবার, তাহলে শোনা। হ্যাঁ, এটা এবার যেহেতু প্রথমবারের জন্য অনেক প্রক্রিয়া আমরা মিস করছি। তো আমি যেটা বলবো, প্রত্যাশার চেয়ে প্রাপ্তি এবার বেশি ছিল এবং আমার সবচেয়ে আরেকটা জিনিস ভালো লাগছে, আমি যখন কোনো আর্টিস্ট, সেলিব্রিটি, হলিউড বলেন বলিউড বলেন, যাদের সাথে আমি কথা বলতে পেরেছি, তখন আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ওর সাথে কথা বলছি। প্রথমে যেসে তুমি কোন দেশ থেকে আসছো,
বাংলাদেশ বাংলাদেশ। এক বলতেই ধরনের আসলে অনুভূতি। অন্যরকম এবং ভালো ধরেন লাগা এরপর কাজ যখন বলছি করে। কোন প্রতিষ্ঠান, তখন আমি আমার অফিস বাংলা টিভির কথা বলছি, এক ধরনের প্রতিষ্ঠান। তা আমি আসলে যেটা চাইবো যে পরবর্তীতে আরও ফটোগ্রাফার এই ধরনের প্রোগ্রাম কভার করুক, এবং এবার যে আমার যে ভুলগুলো ছিল আমি যদি পরবর্তী আবার চান্স পাই সেই ভুলগুলো ওভারকাম করে আমি যাতে আমার কাজটা আরেকটু বেশি বিশ্বব্যাপী ছড়াই দিতে পারি। আর এক্ষেত্রে আমার এক ধরনের অ্যাডভান্টেজ ছিল, যেহেতু আমার আসলে কিছু এজেন্সির সাথে আমি কাজ করা হয়, ওই জন্য ধরেন আমার আসলে অনেক ছবি ওই সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের কারণে অনেক জায়গায় দেখা যায়। তো ওই জায়গাটা আসলে আপনি যখন একজন আর্টিস্টকে বলেন, ও যখন আসলে আপনাকে মেজারমেন্ট করতে চায় আপনার সাথে আসলে আগাবে কিনা। যেমন আমি যখন অনেক সুপারস্টারকে আমি আমার নাম লিখে আমি যখন আমি ছবি দেখালাম আমার কাজ, তখন ওরা একটু আগ্রহ প্রকাশ করলো, তখন ওরা আমার ছবি দেওয়ার জন্য সময় দিল। এই সুযোগটা ধরেন আসলে সবাই পায় না, এই জায়গাতে আমি খুবই ভাগ্যবান। অবভিয়াসলি আপনাদেরকে সফরসঙ্গী পেয়েছি, এবং ওই জায়গায় আসলে আমাকে মানে মানে আমি বাংলাদেশে খুব বেশি মিস করবো আমি বলি নাই, কারণ হচ্ছে আপনার থাকার কারণে, এবং আমার খুব ভালো লাগছে। এই থ্যাংক ইউ। ওকে, মামুন ভাইয়ের কাছে আসবো এবারে আমি। আমার অভিজ্ঞতা একই রকম প্রায়, কিন্তু একটা আক্ষেপের জায়গা আছে, সেটা বলিনি। সেটা হচ্ছে যে আমরা যে বললাম যে আমাদের সিনেমা রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা পায় না ওখানে, আমরা কিন্তু যারা যাই সাংবাদিকতা তারাও কিন্তু কিছুই পাই না, জাস্ট ব্যক্তি উদ্যোগে যাই, অফিস আমাদের একটা উদ্যোগ নিয়ে পাঠায়, সেটাও খুবই অপ্রতুল, যেটা আসলে ওইরকম সাপোর্ট না আমাদের, যেটা আমরা হিউজ কাভারেজ করে নিয়ে আসতে পারবো, এরকম না। এটা যদি আমাদেরকে আরও বাড়ানো হয় অফিসের পক্ষ থেকে, তাহলে আমরা আরও বড় ব্যাপক কিছু করা ওখানে সম্ভব, অনেক কিছু একদমই দেখানো তাই। এবং সম্ভব। এই সাংবাদিকতার পেশা, বিশেষ করে বিনোদন সাংবাদিকতার পেশাটাও কিন্তু আরো অনেক দূর এগিয়ে যায়। আর কারণ নতুন জেনারেশন যারা পেশায় যুক্ত হতে চায় তারা কিন্তু এটার এটাই কিন্তু হওয়া উচিত, একটা পেশায় আমি থাকবো, এটার আমার ভিশন এন্ড মিশন কত দূর যাবে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই কান কাভার করে এসব আসার পর কিন্তু আমাদের ক্যারিয়ারে খুব বেশি হয় না যে না আমরা খুব বেশি যে অভিজ্ঞতাটা ডেভেলপ হয়ে হয়, গেছি, ভাই 8বার করেছে, 8বার কিন্তু ভাই কিন্তু তার জায়গাতেই আছে। হ্যাঁ, বাট আমাদের যে কিন্তু অভিজ্ঞতাটা হয়, এক্সপেরিয়েন্সটা দুর্দান্ত হয়, নেওয়া আমরা খুবই ইমাজিন করতে জরুরি। পারি বিশ্ব সিনেমা নিয়ে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। না, এর আগে যখন মামুন আমি যখন কান কাভার করতে যাইনি, তখন বাংলাদেশের পারসেপশনে দর্শকের কাছে কান মানে হচ্ছে লাল গালিচা বা রেড কার্পেট, কান মানে হচ্ছে ঐশ্বরিয়া রায় হাঁটবে, তাই না? এবার হাঁটবে, এরকম। এবং বিষয়টা আসলে তার ভারতকে বিষয়টা অনেক ঘিরে বড় বাংলাদেশের কিছু। দর্শক আসলে সাজে, এবং আমার প্রতিষ্ঠানও আসলে ভারতের কোনো স্টোরি না থাকলে স্টোরিটাকে গুরুত্ব দিতে চায় না। হ্যাঁ, এই জায়গায় আসলে এবং- আমাদেরকে হলিউড বিভিন্ন দেশের আর্টিস্টদেরকে আসলে পরিচিত করাতে হবে দর্শকদের কাছে। এবং সাংবাদিকের কাজ কি? এন্টারটেইন করা। সাংবাদিকের কাজ কি? এডুকেট করা, ইনফর্ম করা। তো আমার মনে হয় শুধু এন্টারটেইন না, এডুকেট এবং ইনফর্ম, এই দুটোই আসলে আমাদেরকে কাজ করতে হবে। এবং যে কাজটি যত বেশি সাংবাদিক যাবে, যত বেশি এক্সপ্লোর করবে, যত বেশি কান ছাপিয়ে বুসান, বার্লিন অথবা ভ্যানিস অথবা টরেন্টো অথবা সানড্যান্স অথবা আপনি লোকার্নো, রটারড্যাম আপনি ছড়াই পড়েন, মানে ডোর ইজ ওপেন, আপনার পৃথিবীটা উন্মুক্ত। সাংবাদিকের কাজ হচ্ছে ছড়িয়ে পড়া। এই আপনি যদি এই জিনিস সংস্কৃতি তৈরি করতে পারেন, কিন্তু টাকা লাগে। হ্যাঁ, টাকা লাগে, সেই জানি, সেই আসলে এফোর্টটা। একদিনে তো হবে না, তবে আশা করি যে ধীরে ধীরে সকল প্রতিবন্ধকতাগুলো আমরা ওভারকাম করে যেন এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ আজকে এই আড্ডায় যুক্ত হওয়ার জন্য, এক্সপেরিয়েন্সটাকে এক্সপ্লোর করার জন্য, প্লাস আসলে একটু নস্টালজিয়ায় ভাষার জন্য। আমার মনে হচ্ছে আমরা কানে আছি এখন, এরকম লাগছে। ওকে, দর্শকদের কাছ থেকে এবার আমি বিদায় কোতে নিয়ে দ্য জোক শব্দটা আমার থেকে শেখা। করতে চাচ্ছি। দর্শক, এই ছিল আলাপচারিতায় আজকে। দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে অবশ্যই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ দর্শক, বিনোদন জগতের সব রকম আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়, এবং সাথে যুক্ত থাকুন চ্যানেল 24 এন্টারটেনমেন্টের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।